সবাইকে নমস্কার। ত্রিপুরা রাজ্যে বিজেপি পরিচালিত ট্রিপল ইঞ্জিনের যে সুশাসন, এতে নানা দিক থেকে রাজ্যের পরিস্থিতি দৈনন্দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থায় আজকে আপনাদের ডাকতে হয়েছে এই পরিস্থিতিগুলোর কিছু ঝলক তুলে ধরার জন্য। প্রথমত, যে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন, ইতিমধ্যে এই বিভিন্ন প্রচার মাধ্যম, প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া তাদের নিজস্ব উদ্যোগে সেগুলো তুলে ধরছেন। কিন্তু তারপরও 11 তারিখ থেকে, আমি অন্যগুলো আগে এসছে, আমি সেগুলো বলবো না, আমি গতকালের ঘটনা বলছি। গতকাল প্রায় সকাল 10বার জেলা শাসক, তারপরে জেলা পুলিশ আধিকারিকের যোগাযোগ করেছেন। আমরাও রাজ্য কেন্দ্র থেকে, এবং আমি গতকাল ছিলাম ধলাই জেলা থেকে, সেখানে ডিএম এসপির সাথে কথা বলার চেষ্টা হয়েছে। বলছেন তারা আমরা ব্যবস্থা করছি। কিন্তু 2:50 অবধি প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে বা আরো তরফ থেকে কোনো গ্রিন সিগন্যাল দিতে পারেনি। 52 মিনিটে বলছে আপনারা আসুন। যদিও তারা পৌঁছতে পারতেন কিনা 3টার মধ্যে, কিন্তু ঘর থেকে বেরোতেই সেখানে রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে সেখানে তাদেরকে আক্রমণ করে দিল পুলিশের সামনে। পুলিশ যথারীতি প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। একই ঘটনা ঘটেছে ধলাই জেলাতে। সেখানে আমাদের প্রার্থীদের সাহস দেওয়ার জন্য আমি গেছিলাম। সকালবেলা সালেমাতে নানাভাবে প্ররোচনা দিচ্ছিল তারা। যাই হোক, আমরা দল বেঁধে মিছিল করে গিয়ে ব্লকে ঢুকে মোটামুটি ভাবে বেশ কিছু নমিনেশন এই 2টা স্তরের পঞ্চায়েত সমিতি এবং এই গ্রাম পঞ্চায়েতের দেওয়া সম্ভব হয়েছে। তারপর আমি আরেকটা ব্লকে যাওয়ার সময়তে আমাদের সমর্থকরা যারা ছিলেন, ক্যান্ডিডেটরা, তাদের ফেরার পথে বেশ কয়েকজন আক্রান্ত হলেন, মহিলা সহ। ধলাই জেলারই আরেকটা ব্লক দুর্গাচমনি, কমলপুরের এই মহকুমার মধ্যে, সেখানে সকাল থেকে আমাদের সমর্থকরা, আমাদের ভাবী প্রার্থীরা, তারা বিভিন্ন দিক থেকে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রায় সব কটা পথ তারা আগলে আছে। অর্থাৎ দুর্গাচমনি ব্লকের শুধু সামনেটা না, দুর্গাচমনি বাজার না, দুর্গাচমনি ব্লকে যাওয়ার যে বিভিন্ন দিক থেকে রাস্তাগুলোর প্রায় 1 কিলোমিটার আগে থেকে লাঠি সোঁটা নিয়ে বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনী তারা পাহারা দিয়ে বসে সকাল থেকে। তো আমি সালেমা ব্লক থেকে সেরে বললাম, ঠিক আছে আপনারা থাকুন রাস্তায়, একসাথে কনভয় করে আমরা যাব। যথারীতি আমরা রওনা হলাম। তখন প্রায় 2টো বাজে। কনভয়ের সামনে ছিলাম আমি। বিশাল কনভয়। আমার কনভয়ে সেই অর্থাৎ আমাদের যারা ক্যান্ডিডেটরা, তারা কেউ গাড়িতে, কেউ অটোতে, কেউ টমটমে, কেউ মোটরসাইকেলে ছিলেন। আমি সামনে ছিলাম, সামনে আটকায়নি, কিন্তু পেছনে সমস্ত গাড়ি ঘোড়া আটকালো। তারপর গাড়ি ভাঙলো, অটো ভাঙলো, টমটম ভাঙলো, মোটরসাইকেল ভেঙে পুড়িয়ে দিল। সেখানেও প্রায় 20 জন আমাদের সমর্থক তারা আহত হলেন। একজনের গুরুতরভাবে তার মাথা ফেটেছে। আর রাত্রিবেলা থেকে শুরু হয়েছে সালেমা ব্লকের যারা নমিনেশন পেপার জমা দিয়েছেন তাদের বাড়ি বাড়িতে গিয়ে
নমিনেশন পেপার উইথড্র করার জন্য। এদিকে রাজনগর নমিনেশন পেপার তো জমা দিতে পারলেনই না, সেখান থেকে ফিরে দিতে বাধ্য হয়েছেন। রাজনগর থেকে চোত্তাখোলা ওই ইয়েতে এই আমাদের যা লোক আছে তাদের সাথে ছিলেন একজন বাদল শীল, আমাদের পার্টি বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য এবং একটা অঞ্চলের সম্পাদক। তিনি তার আগের দিন অর্থাৎ পরশুদিন জেলা পরিষদের প্রার্থী হিসাবে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীপত্র জমা দিয়েছেন। তিনি বাজারে গিয়ে নামতেই তার উপরে সেখানে নারকীয় যে আক্রমণ, প্রাণঘাতী আক্রমণ, তার মাথায় দায়ের কূপ, লোহার রড এবং ইত্যাদি দিয়ে সারা শরীরে আক্রমণ, কাঠের ফাইল দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার হসপিটাল থেকে জীবিত পাঠানো হয়েছে কালকে রাত্রিবেলা। আজকে সকালবেলা সেখানে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, এখনো বোধহয় অপারেশন চলছে, শেষ হয়েছে না। এবং তিনি বলা যেতে পারে মৃত্যুর সাথে পাঞ্জা করছেন, অর্থাৎ সে আক্রমণের কিছুক্ষণ পর থেকেই তিনি প্রায় ইয়েতে চলে গেছেন, কোমাতে চলে গেছেন। তো এই ঘটনা, এই জাতীয় ঘটনা এটা গতকাল এই ইয়েতে হয়েছে, চাপানিয়াতে হয়েছে। সেখানে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু একজন আমাদের সমর্থক গেছেন, তাকে প্রচন্ডভাবে পিটিয়েছে। তারপর আরো বহু ব্লকে, এদিকে বিশালগড়, চলিলাম, বক্সনগর, নলছর, এদিকে পশ্চিম ত্রিপুরা আপনার লিস্ট দিয়েছি আপনাদের কাছে, যে দুর্গা চুমুনি তো বললামই, খোয়াই এই জেলার খোয়াই, কল্যাণপুর, তেলিয়ামুড়া, পশ্চিম ত্রিপুরা জিরানিয়া, ওল্ড আগরতলা, মোহনপুর, বামুটিয়া, ডুকলি, সিপাহীজলার বিশালগড়, চরিলাম, নলছর, বক্সনগর, গোমতী জেলার কাকরাবন, টেপানিয়া, মাতাবাড়ি, দক্ষিণ জেলার প্রায় সবকটা ব্লক, রাজনগর, বগাফা, এই জোলাইবাড়ি, বিশ্বমুখ, ভারতচন্দ্রনগর, সাতচান, পোয়াংবাড়ি, 35টা ব্লকের মধ্যে 23টা ব্লকই উজ্জ্বতি করছে। আর এর প্রায় অর্ধেকের বেশি ব্লকে জিরানিয়া, ওল্ড আগরতলা, চরিলাম, এদিকে কল্যাণপুর, তারপরে নলছর, বক্সনগর, এখানে মোহনপুর, তারপর ডুকলি, যে 11 তারিখ থেকে সকাল 9টা থেকে সেখানে এই বাহিনী তারা এসে বিভিন্ন জায়গাতে গ্রুপ গ্রুপ করে এরা বসে থাকে, যাতে 3টে অব্দি নমিনেশন পেপার জমা দেওয়ার সময় কেউ যাতে ঢুকতে না পারে। গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, এ রাজ্যে আমরা সবাই চিনি কে কোন দলের সমর্থক। কাজেই যখনই কোনো সন্দেহভাজন লোক, অর্থাৎ যারা এরকম বিরোধী দলের নমিনেশন পেপার জমা দিতে পারে, এদের উপর হামলা করো, কাগজপত্র কেড়ে নাও, বাড়িঘরে গিয়ে থ্রেট করো। এটা শুধু আমরা সিপিআইএম না, বামফ্রন্টের সবকটা শরিক দলের লোক, সিপিআইএম এর নেতা পার্থ কর্মকার মার খেয়েছে প্রথম দিনে, গতকালও সিপিআই এর নেতা রাসবিহারী ঘোষ, বোধহয় না, রাসবিহারী ঘোষ আমার পেছনেই ছিলেন, তার গাড়ি আটকে তার গাড়ি ভেঙে দিয়ে তাকে মেরেছে। কংগ্রেস দলের বহু নেতা কর্মী মার খেয়েছে। তো একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি সুস্থভাবে, স্বাভাবিকভাবে, শান্তিপূর্ণভাবে, অবাধে নির্বাচন করার কোনো পরিস্থিতি নেই। যে কারণে আমরা শুরু থেকেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছিলাম, অনলাইনে এই মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করুন। অন্তত এতে অনলাইনে নমিনেশন পেপার জমা দিলেই যে নির্বাচনটা হয়ে যাবে তা তো না, এরপরে ভোট প্রচার আছে, ভোট দিতে হবে, সেটাতে অনেক হাঙ্গামা হবে। কিন্তু অ্যাটলিস্ট নমিনেশন পেপার জমা দিতে পারল। কিন্তু
রাজ্য নির্বাচন কমিশন আমাদের বক্তব্য শুনলেন না, বললেন যে না এটা বিধিতে নেই। আরে বিধি তো তৈরি করতে সেখানে মানে এমন ইয়ে না, কমিশন যদি ইচ্ছে করে রাজ্য সরকারকে বলতে পারে যে না এভাবে যদি ব্যবস্থা করা না হয় আমরা সেরকম স্বাভাবিক অবস্থা বোধ করছি না, ফিল করছি না, সরকারকে লিখতে পারে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যদি কমিশনের উদ্দেশ্য হয়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন উন্নয়নে আমরা দলবাজি চাই না, অবাধ গণতন্ত্র, তাহলে অনলাইনে দিতে অসুবিধাটা কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের পার্টির 5 জন এই নেতৃত্ব এবং সাথে আরেকজন ছিলেন রাধাচরণ দেববর্মা, 6 জন আমরা গিয়েছিলাম আজকে সকাল 12:15 নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের কাছে। তাকে সমস্ত বিষয়গুলো আমরা ব্রিফ করেছি, আরো ঘটনাগুলি, যে ঘটনাগুলি বলিনি, আগে ঘটনাগুলি আপনারা আগে জেনেছেন, যে নিশ্চয় আমাদের এইভাবে আপনার সামনে তুলে ধরার প্রয়োজন নেই, যে আপনিও দেখছেন, তিনি মাথা নাড়ছেন, বোঝা গেল যে আপনারা পত্র পত্রিকাতে মিডিয়াতে যে তথ্যগুলা তুলে ধরেছেন, যে চিত্রগুলা তুলে ধরেছেন, তিনি দেখেছেন, এটার সম্মতি অন্তত মাথা নেড়ে তিনি না করেন। তো বুঝতে পারছেন তাহলে রাজ্যে অবাধ নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। সেই 2019 সালটাই পুনরাবৃত্তি হবে, আর একটা কলঙ্কিত অধ্যায় রচিত হবে, তার সাথে বর্তমান কমিশনের নামও জুড়ে যাবে, নিশ্চয়ই এটা বাঞ্ছনীয় না। তো সেই জায়গাতে আমরা সুনির্দিষ্টভাবে 4টা দাবি আমরা রেখেছি। এই দাবিগুলি হলো যে এই যে সিচুয়েশন, এই যে পরিস্থিতি, আর মাত্র 3 দিন বাকি নমিনেশন পেপার জমা দেওয়ার, এখনই যদি অবস্থা হয় অর্ধেক নমিনেশন পেপার এখনো জমা দেওয়া হয়নি। কোনো ব্লকে তো বিরোধীরা ঢুকতেই পারে না এখন, যেমন বামুটিয়া, জিরানিয়া, ওল্ড আগরতলা, কল্যাণপুর, এখন ঢুকতেই পারেনি। ঢুকলি নমিনেশন পেপার আনতে গিয়েই হামলা হয়ে যাচ্ছে, মোহনপুর। তো আমরা দাবি জানাচ্ছি এই অবস্থাতে যে আরো 7 দিন, মাঝখানে একটা হলিডে আছে, তাহলে 7 দিন যদি ধরা হয়, 18 থেকে 7, 25 তারিখ অব্দি নমিনেশন পেপার জমা দেওয়ার তারিখ এক্সটেন্ড করা হোক। 2 হলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এটা বলাই হয় 3 টায়ার, তাহলে এটার ইউনিটটা, জেলাটা একটা ইউনিট। তো ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নমিনেশন পেপার জমা নেওয়া হয় ব্লকে। যদি ব্লকের বাইরে না করা যায় তাহলে তো পঞ্চায়েতের বাইরে ব্লকে গিয়ে নমিনেশন পেপার জমা দেওয়ার কথা ছিল না, তাহলে পঞ্চায়েতই হতো। তাহলে এটা ইমপ্লাইড যে জেলা হলো তার এই 3 টায়ার পঞ্চায়েতের কেন্দ্র অংশ। পঞ্চায়েতের নমিনেশন পেপার যদি পঞ্চায়েত সমিতি অফিসে নেওয়া যায়, ব্লক অফিসে নেওয়া যায়, তাহলে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নমিনেশন পেপার জেলাতে নেওয়া যাবে। আর জেলার শাসক তিনি হলেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই পঞ্চায়েত নির্বাচনের জন্য, এবং পঞ্চায়েত আইনে এটা কোনো ধরনের কনফ্লিক্ট হওয়ার কথা না। কমিশন এতে কোনো অমত তিনি বা কোনো রকম বলেননি। তো আমরা বলছি ঠিক আছে, পঞ্চায়েত সমিতি অফিসে বা ব্লকে নমিনেশন পেপারের জন্য রিসিভ করার জন্য আছে, থাকুক। এডিশনাল একটা কাউন্টার যেন প্রত্যেক জেলাতে করা হয়, 8টা জেলাতে করা হয়। যারা এরকম স্কেয়ার্ড ফিল করবেন যে না এখানে গিয়ে নিরাপদ মনে হচ্ছে না, জেলা শাসক অফিসে গিয়ে সেখানে গিয়ে একজন এডিশনাল
এই আরো যদি বসিয়ে দেওয়া হয় হয়ে যায়। তারপর আমরা বলেছি যে এই যে যেমন গতকাল যে দুটো ব্লকে আমি গেছি, যদি এখান থেকে যদি উপর থেকে বলতাম হয়তো বলতেন যে না অনুমান করে বলছেন, আমি সচক্ষে দেখে এসেছি যে ব্লক চত্বরকে গার্ড করার জন্য পুলিশের কোনো অভাব নেই। নানা রঙের পুলিশ, টিএসআর আছে, স্টেট পুলিশ আছে, সিআরপিএফ আছে, আসাম রাইফেলসও আছে, তাহলে পুলিশের তো অভাব নেই। কিন্তু কোথায়? ব্লক চত্বরকে পাহারা দেওয়ার জন্য। কিন্তু যে ব্লকে গিয়ে নমিনেশন পেপার জমা দেবে তারা সেখানে পৌঁছতেই পারলেন না, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আক্রান্ত হয়ে যাচ্ছে। তাহলে সেখানে এটাকে সুরক্ষিত রাখার মানে কি? তো আমরা বলছি যে এই জাতীয় ব্লকগুলোতে 58টা ব্লকে না, 58টা ব্লকে না, 35টা ব্লকে তো প্রয়োজন নেই। এরকম বিরোধী রাজনৈতিক দলের যারা সমর্থকরা, শুধু বামফ্রন্ট না অন্যরাও, তারা সেফ জোনে তাদের মতো করে কোথাও জড়ো হবে, সেখান থেকে পুলিশ এসকর্ট করে নিয়ে যা নমিনেশন পেপার দেওয়ার জায়গাতে, এবং সমস্ত কাজ শেষ করে আবার সেফ জোনে ফিরিয়ে দেওয়া হোক। ফোর্থ, আমরা বলেছি এই যে আপনাদের ক্যামেরাতেও ওগুলি অনেকগুলো উঠেছে, অনেক পেপার উঠেছে, যে আমাদের দেশ এটা গণতান্ত্রিক দেশ, সমস্ত নাগরিকেরই সে অধিকার আছে তার ফ্রিলি ফেয়ারলি তার যে কোনো পার্টি করার। আরেকটা দল, শাসক দল বলে এরা লাঠি সুটা নিয়ে প্রকাশ্য দিবালোকে বাধা দেবে, কি করে হয় এগুলি? তো শুধু ব্লকের ভেতর না, ব্লকের বাইরেও যারা 0.5 কিলোমিটার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে দূরে এইভাবে করছে, এদেরকে সোমোটো পুলিশ গ্রেপ্তার করো। যারা আনঅথরাইজডলি সমস্ত ঘটনা করছে তাদেরকে মুক্ত করে সেখানে যাতে অবাধে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে সে ব্যবস্থা করে। আপাতত পর্যায়ে নিয়ে এটুকু আমরা বলছি, যদি অন্যরা যদি যুক্ত করে থাকেন। আরেকটা ইস্যু আছে, এরপরে বলবো। সবটা আলোচনা হয়েছে, উনি সবটা বলেছেন। আমরা যেটা বলবো যে শুরুতেই উদ্দেশ্যটা ভালো না। অনলাইন তো এটা ক্যাবিনেট তো 1 ঘন্টা নোটিশই বসা যায়, এটা করে দিতে পারতেন, কিন্তু করলেন না। তাহলে পরিষ্কার যে এখানে সবাই ভোটে অংশ নিক, রাজনৈতিক দলগুলো এটা তারা চান না, যেটা আমাদের সেক্রেটারি ব্যাখ্যা করে আপনাদেরকে বললেন। এখন কালকে যে ইনজুর্ড হলো, সিরিয়াস মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একটা আসামি অ্যারেস্ট হয়েছে বলে আমার জানা। এগুলো তো সব পুলিশের সামনে এবং পুলিশের জ্ঞাতসারি হয়েছে। কেন একটা আসামি গ্রেপ্তার হবে না? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? মানুষের প্রাণঘাতী হামলা করছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, বেশ কয়েকটা কিন্তু বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। ভোট এখনো পুরোপুরি শুরু হয়নি, বাড়িঘর আগুন দিয়ে দিচ্ছে। এবং শুনছি যে সালমাকে কিভাবে কালকে নমিনেশন দাখিল করেছে, রাত্র থেকেই উইথড্র ডেট হলো 22, শুরু হয়েছে এখন থেকেই। ভোটটাকে টোটালি প্রহসন করে শাসক দলের সারা দেশে একটা শিক্ষা পেয়েছে। এর থেকে তো শাসক দলের একটা শিক্ষা নেওয়া উচিত ছিল। মানুষ তো গণতন্ত্রের পক্ষে, দেশের রায়টা পরিষ্কার, কিন্তু এই রাজ্যে শাসক দল কোনো শিক্ষা নেই। তারা গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা বা গণতন্ত্রের প্রতি মানুষের অধিকারের প্রতি, সম্মানের প্রতি, মর্যাদার প্রতি কোনো শ্রদ্ধা তাদের নেই। এর থেকে পরিষ্কার কাজেই এরা যে পথে চলছে, মানুষ তো এটাকে ছেড়ে কথা বলবে, আজ হোক কাল হোক মানুষ এটা প্রতিবাদে সামিল হবে। আমরা চাইবো যে সাজেশন গুলি এখন দেওয়া হয়েছে এগুলি তারা কার্যকরী পদক্ষেপ নিক। আমি এখন যেটা দেখছেন এটা মাত্র শুরু। নমিনেশন সাবমিশন একটা ইলেকশনের প্রাথমিক পর্ব। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে নমিনেশন সাবমিট করতে পারবে না, ভূভারতের কোথাও নেই। এই প্রতিদ্বন্দ্বিতা আগের মুখ্যমন্ত্রী সরকার যখন পরিচালনা করেন 96% ছিল আনকনটেস্টেড।
এখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন 100% করতে হবে, তার জন্যই তো হচ্ছে। কাজেই এটা কয়েকটা ছেলে বা কয়েকজন গুন্ডার বিষয় না, বিষয়টার নির্দেশ হচ্ছে আগরতলা থেকে স্বয়ং মুখ্যমন্ত্রীর প্ররোচনা, উনি তো প্ররোচনা দিচ্ছেন। আর এরপরে আপনি প্রচার আন্দোলন আর ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, আকাশ কুসুম কল্পনা। এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। এখানে ত্রিপুরাকে একটা জঙ্গলের রাজত্ব কায়েম করেছে, যেখানে হাজারো হাজারো জনগণের অংশগ্রহণ হওয়ার কথা, আর গ্রামগুলো লুঠেরা নিয়ন্ত্রণ করছে। এখন কুশাভাই ঠাকুরের ভবনের নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ গ্রামের এক শ্রেণীর লুটেরা গত 7-8 বছরে তৈরি হয়েছে, যারা লুট বাণিজ্য ছাড়া কিছু জানে না, তাদের হাতে। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে থানা স্তরের অন্তত আমি দৃঢ়ভাবে বলবো পুলিশের একটা অংশ এদের শেয়ারের সঙ্গে যুক্ত, নতুবা কোনো ভূমিকা তাদের নাই কেন। এবং আজকে এই মুহূর্তে আপনার বিলোনিয়াতে ধর্ণা চলছে, পুলিশের কোনো উত্তর নাই। একটা ছেলে যে কোনো সময় এমন দুর্ভাগ্য হবে আপনাদের কাছে বলার জন্য যে তার মৃত্যু হয়েছে, কারণ সেন্স এখন ফিরে আসবে না। আরো দুর্ভাগ্য হলো এই বাদলশীল 10,323 ভিকটিম জেলা পরিষদের প্রার্থী নমিনেশন দাখিল করেছে। ওই দিন নমিনেশন সাবমিট করলো 11 তারিখ ডিএম অফিসে। আর আজকে তারই অবস্থা হতে পারে। আপনি কি করে এই রাজ্যে নির্বাচন সম্ভব? আমরা নির্বাচন কমিশনকে বলেছি, আপনি কি নির্বাচন চান? নির্বাচন হোক চান না দেশের সামনে ত্রিপুরাকে আরো কলঙ্কিত করতে চান? যদি চান তাহলে নিজের হাতে স্টিয়ারিংটা ধরুন, অন্যের নির্দেশে চলবেন না। চলেছেন, একবার সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে ইলেকশন পিছিয়ে দিয়েছেন কোন একজন ব্যক্তিকে প্রার্থী করার জন্য। কাজে আবারও যদি সেই ধরনের পদক্ষেপ চলতে থাকে তাহলে এটা ত্রিপুরা ভারতবর্ষের কাছে কলঙ্কিত হবে। এই সর্বনাশের রাস্তায় যাবেন না। দয়া করে হাতে নিন, পুলিশকে আপনি নির্দেশ দিন, পুলিশ যেন এক কার্যকরী ভূমিকা নিতে হয়। যেভাবে মানুষের মৃত্যু এবং আক্রান্ত, যেটা সিদ্ধান্ত করে 100 বার বলে দিলেই পারতো যে নির্বাচনে আর কেউ দাঁড়াতে পারে, তাহলে অন্তত মানুষগুলি বাস্তব এইভাবে আহত হতো। এই দলটাই কিন্তু পশ্চিমবাংলাতে চিৎকার করছে গণতন্ত্র নেই, আর ত্রিপুরায় তারা পুরাপুরি ভাবে গণতন্ত্র এখানে কবর দিয়ে এখানে রাজত্ব করছে পুরোপুরি ভাবে। তাদের ভয়টা কি? কেন মনোনয়ন দিতে দেবে না? তাদেরও তো ভেতরের খবর জানি। অনেক বেশি ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। যে প্রার্থী হবে এরকম 4জন 5জন, একজনই হবে প্রার্থী, বাকিরা এটা করতে পারে বিরোধী প্রার্থীকে জিতিয়ে দিতে পারে। বিপদ আছে। তাই এই কারণে এই অঙ্কটা তাদের কাছে পরিষ্কার, যে কারণে প্রার্থী যাতে আমরা সাবমিট করতে না পারি বিরোধীরা, তার ব্যবস্থা করছে। এটা রাজনৈতিক ভাবে করছে। এবং মুখ্যমন্ত্রীর জ্ঞাত সারেই কালকে প্রধান মিটিং এ তো মুখ্যমন্ত্রী মূল দায়িত্ব। কালকে যে আপনারা আজকে ছবি টবি আমরা দেখলাম, ঠিক আছে। তাহলে আমি রাজ্যের 40 লক্ষ মানুষের সাথে আমাদের পার্টির উদ্বেগ এটা আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি যে গত পরশুদিন সারা রাজ্যের মধ্যে তো কোনো আনন্দ নেই, কিন্তু ত্রিপুরা রাজ্যের বিজেপির নেতাদের আনন্দ মেলা। জনগণের আনন্দ নেই, তাদের আনন্দের কোনো শেষ নেই। গন্ডাছড়া মহকুমাতে 1 মাসের বেশি সময় ধরে যে গন্ডাছড়াতে অনাহারে মৃত্যু, সন্তান বিক্রি, গ্রামে কাজ নেই, রেশন কার্ড বন্ধ, সেখানে গন্ডাছড়ার যে ডিগ্রি কলেজ তার পাশেই হলো একটা কলেজের মাঠ। সেই মাঠ আবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে
লিজ দেওয়া, সেখানে আনন্দ মেলা চলছে। সেই আনন্দ মেলা কি? সন্ধ্যাবেলা জুয়া এবং মদের ফোয়ারা, প্রতিদিন সেখানে এরকম তোলাবাজি তো হয়েই, প্রতিদিন সেখানে নানা ধরনের উচ্ছৃঙ্খল ঘটনা ঘটে, মারপিট, মেয়ে ছেলেদের উপরে শ্লীলতাহানি, সর্বশান্ত হয়ে যাচ্ছে সেখানকার গরিব মানুষ। তো সেখানে একটা ঘটনা ঘটেছে, যখন এরকম উচ্ছৃঙ্খল অবস্থা চলে, উঠতি বয়সের ছেলে মেয়েরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, ওই সময় তো কোনো অভিভাবক থাকে না, দুই গ্রুপের মধ্যে এই দস্তাদস্তি হয়েছে, সেখানে আবার কিছু লোক থামাতেও যায় তাদের মধ্যেই। এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনাতে একজন যুবক বিশেষ সম্প্রদায়ের তিনি আহত হয়েছেন। তাকে দ্রুত চিকিৎসার জন্য রেফার করা হয় প্রথম কুলাই থেকে তারপর আগরতলাতে। গতকাল সকালবেলা এই যুবকটি মারা যান দুর্ভাগ্যজনক। তখন থেকে শুধু নয়, তার আগে থেকেই, ঘটনার পর থেকেই এলাকাতে থমথমে ভাব। সকাল থেকে দুপুর আরো বেশি হচ্ছে, বাজারে কেউ উঠে না। সন্ধ্যার দিকে এই যে দুর্ঘটনা বা এই সংঘর্ষে যে এই মৃত ছেলেটির লাশ যায়, সেখানে পৌঁছে তারপরে তাণ্ডব সৃষ্টি হয়। রাতেবেলা অসংখ্য বাড়িঘর, দোকানপাট পুড়েছে, লুট হয়েছে, গবাদি পশু জীবন্তভাবে মারা গেছে, শিশু, মহিলা প্রাণ রক্ষার্থে জঙ্গলে গিয়ে সারা রাত, গতকাল অল্প বিস্তর বৃষ্টিও ছিল, এই অবস্থার মধ্যে না খেয়ে না দিয়ে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের, সকাল থেকে যেহেতু উত্তেজনা, সেখানে পুলিশ ছিল না তা নয়। আমি এই খবরগুলো জানছিলাম এই সালেমাতে বসে, তখনই আমার ডিএম এর সাথে কথা হয়। আমি ডিএম কে বলি, আপনি আরো ব্যবস্থা নিন, এসপি কে পাঠান সেখানে। উনি বলছেন, স্যার এসপি যাবে, আমি দেখব। কিন্তু এসপি, আমি পরে খবর নিলাম, গেছেনও, কিন্তু তারপরও এই ঘটনা থামাতে পারেনি। প্রায় রাত 2টো অব্দি তাণ্ডব চলেছে। আজকে সকালবেলা যারা জঙ্গলে লুকিয়েছিলেন সবাইকে জড়ো করে সেখানে আনা হয়েছে, এবং এদেরকে, যাদের ঘর বাড়ি নেই, স্বাভাবিক কোথায় থাকবে, প্রশাসন থেকে চেষ্টা হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে বলবো, প্রথমত এই ঘটনা এটা দুর্ভাগ্যজনক, এবং আমাদের পার্টির তরফ থেকে আপিল করব, যা হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে, যেন আর 1 ইঞ্চি 1 সুতো যাতে কিছু ঘটনা না হয়, এ থেকে কোনো ধরনের সম্প্রীতির বাতাবরণ যেন নষ্ট না হয়। সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এগিয়ে আসুন, সকল সম্প্রদায়ের, সকল অংশের মানুষ। ইভেন আমি গতকাল রাত্রিবেলা যখন এই ঘটনা থামছিল না, শুধু প্রশাসন না, রাত্রিবেলা আমি ডিজির সাথে কথা বলেছি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার, তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। বলেছি যে এসপি কে পাঠালে হবে না, একজন সিনিয়র মোস্ট একজন অফিসারকে পাঠান। ডিজি সাহেব তখন বললেন, ঠিক আছে, আমি একজন আইজি কে পাঠাচ্ছি। তো শুধু তাদের সাথে না, যেহেতু এই সময়তে সবাই এগিয়ে আসা দরকার, আমি বিজেপি নেতাদেরকেও ফোন করেছি, যাদের সাথে আমার পরিচয় আছে, আপনারা নামুন,
সবাই মিলে যদি নামেন, চেহারা দেখান, কথা বলেন, থামানো যাবে। তো কি আপিল করছি, কিন্তু এর পেছনে একটু বলা দরকার, কেন এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটল। যে এখন বর্ষার সময়, বর্ষার সিজন, অভাব চলছে, রেগার কোনো কাজে নেই, গত অর্থ বছরের কাজের তার মজুরিও দিতে পারছে না। কি করে প্রশাসন এইভাবে সপ্তাহের পর সপ্তাহ এই আনন্দ মেলার পারমিশন দেয়? এটা শুধু গন্ডাছড়াতে না, ত্রিপুরাজ্যের বহু এলাকাতেই প্রায় 365 দিন এরকম কিছু সংস্থা, বাইরের কিছু লোক আসে, আর তার সাথে প্রত্যেক মহকুমাতে এখন একটা গাঁজা জুয়া এর একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এদের সাথে শাসক দলের যারা হুমরা চুমরা, এদের সাথে ধরম মহরম। আর সেই হুমরা চুমরারা যখন পুলিশকে বলে, প্রশাসনকে বলে, তাদের আর পারমিশন, অনুমতি পেতে কোনো অসুবিধা হয়। কাজেই এই যে দুর্ভাগ্যজনক মৃত্যু হলো একজন তরতাজা যুবক, ছেলেটা নাকি শিলংয়ে লেখাপড়া করে কলেজে, আর এতগুলি বাড়িঘর পুড়ল, দোকানপাট লুট হলো, তার জন্য সম্পূর্ণ দায় সরকারের, সম্পূর্ণ দায় শাসক দলের, তার মধ্যে বিজেপি, এবং তার সাথে ত্রিপুরা মথাও এ দায় এড়াতে পারেন। এদের এই উদাসীনতা, তাদের এই জনগণের প্রতি তাদের দায়বদ্ধতাহীনতার কারণেই এই ক্ষতি হলো। আমরা দাবি জানাচ্ছি, প্রথমত সরকার সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করে শান্তি সভা করুন সমস্ত সম্প্রদায়ের এবং সমাজপতিদের নিয়ে, এবং যতদিন না সেখানে স্বাভাবিক পরিস্থিতি না আসে, নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হোক। যে ছেলেটা মারা গেল অকালে, তার পরিবারকে উপযুক্ত কম্পেনসেট করুক, অন্তত একটা সরকারি চাকরি দিক। আর যে সমস্ত দোকানপাট, বাড়ি ঘর, গবাদি পশু নষ্ট হয়েছে, শুধু ওই এনডিআরএফ এর কিছু সাহায্য নেই, এতে সারা জীবনের তাদের যে কামাই কিছু হবে না। প্রত্যেকটা পরিবারের কি ক্ষতি হয়েছে পয়সা হিসাব করে সরকার তাদেরকে পুনর্বাসিত করার ব্যবস্থা হোক। আর যতদিন না তারা তাদের ঘরে ফিরে যেতে পারছে, তাদের থাকা, খাওয়া, তারপর এই চিকিৎসা, তার সম্পূর্ণ ব্যবস্থা সরকার করুক, এই দাবি আমরা আমাদের পার্টির তরফ থেকে জানাচ্ছি। ক্ষতিপূরণ সহ। এবং আমি আপিল করছি আমাদের পার্টির তরফ থেকে যে ত্রিপুরা রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এই ঘটনা যাতে যতটুকু হয়েছে হয়েছে, আর এক চুল, এক ইঞ্চিও যাতে তার না যায়। এবং এগুলা নিয়ে কিছু কিছু বিভিন্ন জায়গাতে এই গুজবও হচ্ছে, কেননা বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, দাদা এরকম নাকি হচ্ছে, অবান্তর। অর্থাৎ গন্ডাছড়া বাইরেও কিছু কিছু ঘটনা হচ্ছে বলে আরম্ভ হয়, এটাও যাতে কেউ না ছড়ান। সবার তরফ থেকে আপনাদের মাধ্যমে এই আপিল থাকবে। এবং আপনারা পত্রপত্রিকাও, আমি দেখেছি সবকটা পত্রিকা আজকে, প্রত্যেকটা পত্রিকাতে খুবই গঠনমূলক এই সময়ে যে ধরনের খবর পরিবেশন করা দরকার, প্রায় প্রত্যেকটা পত্রিকা করেছেন। এটাও আমাদের দলের তরফ থেকে আপনাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কোন প্রশ্ন? Since the election is also happening at such a time, yesterday in Visakhapatnam also we saw some untoward incident. So overall, how is the scenario, and what do you think? What is the solution? You see, initially I said that why this sort of these array or untoward incidents in the process of this
election, the Panchayat election. And why simultaneously, though Kondachhara is not the, there, no election is there since it is a DC area. Why it is? It is because of the total collapse of the, what I'll say, any governance. There is no sign of any governance. They say it is good governance. I would say it is a no governance. That's why in different way, in different form, in different places, this sort of untoward things are happening. So I like to request, appeal the people, please don't link with the Kondachhara incident with the Panchayat. It is totally different, though it is because of the government's reluctancy, this is happening. And what regarding the Panchayat election, we said that just 1.5 months ago, the Lok Sabha election took place. But the result, we have said with utter dismay that in both the constituencies, the BJP candidates, they secured the seats by the margin of 5 lakhs, 6 lakhs, 7 lakhs, more than 75–80% of vote. So the party which just 1.5 months ago, they retained the seat by the margin of the more than 75%. Why they are so scared to face this Panchayat election? So now it is proved. It is the evidence that that election is the totally falsified election, totally farce. Biplab Kumar Deb and Kirti Singh's, their election, it is a farce election, and this 7 Ramnagar Assembly constituency also. And because of that, now the BJP, the ruling party, they know very well, during last 6 years, there are utter corruption, nepotism, nothing, any developmental activities taken place. So they are not daring to face the people. That's why they are doing all sorts of this mishap in this election process. On the contrary, he asked the same thing to the BJP. They had alleged that opposition, from the result they have realized, they are not going to win anything. They are only making it as an excuse not to contest the election. And in such a situation, do you really feel that when the incident took place in front of the police, appealing the election commission would give any result? No, you see, not only the ECI or State Election Commission, both so far, what we have been witnessing, even in last occasions also in the civic election, last Panchayat election, even State Election Commission, they didn't exert their power, which the Constitution has empowered them. Today also, we have the present incumbent, Mr. Sharadindu Chaudhary. We emphatically told him, you see, you are not Sharadindu Chaudhary. You are not an ex-bureaucrat. You are not a commissioner. You are the representative of the Constitution. Constitution has empowered you. So long you are in the chair. And if you really wish that I will ensure free and fair election, it is possible because Constitution has given you that, what to say, power or whatever you need to do. So thank you.